বাংলাদেশ বেতার কুমিল্লা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। সঞ্চালনায় মোহাম্মদ মহসিন মিজি। বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন? আমাদের আজকের বিষয় নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্য উদ্যোক্তা ও আমাদের করণীয়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন, আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 0133095042 পাশাপাশি ইমেইল বা ফেসবুকে যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেইল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশবেতারকুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। আমিষের প্রধান উৎস মাছ। একজন মানুষ সুস্থ থাকার জন্য এবং মেধা বিকাশের জন্য নিয়মিত আমিষ জাতীয় খাবার খেতে হয়, অর্থাৎ আপনাদের মাছ খেতে হবে। আর এই মাছ উৎপাদনে বাংলাদেশে এখন বিপ্লব হয়েছে। এর পিছনে আমাদের মৎস্য বিজ্ঞানীদের ভূমিকা এবং মৎস্য বিভাগের ভূমিকা অপরিসীম। সে সাথে আমাদের অভিজ্ঞ কৃষকদেরও অনেক বড় অবদান রয়েছে। তো আসুন আমরা আজকে বিস্তারিত জেনে নিব আমাদের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি কুমিল্লা জেলার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসেন। আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে নিরাপদ মৎস্য উৎপাদন কি, এই বিষয়ে যদি একটু বলতেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটি হলো যে নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্য উদ্যোক্তা এবং আমাদের কি করণীয়। বিষয়টি খুবই ইন্টারেস্টিং এবং যুগোপযোগী। এবং আজকের যে বিষয়টি দিয়ে আপনি শুরু করেছেন যে নিরাপদ মৎস্য উৎপাদন বলতে আমরা কি বুঝি বা উৎপাদন কি। আসলে নিরাপদ মৎস্য উৎপাদন হলো এমন একটি মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা যেখানে মাছের একটি পুকুরে পোনা ছাড়া থেকে শুরু করে এবং এটির পরিচর্যা, এটিকে বড় করা, আহরণ করা এবং আহরণ পরবর্তীতে এটিকে ভোক্তার টেবিল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা ধাপই এমনভাবেই ব্যবস্থাপনা করা যাতে ভোক্তার জন্য এটি স্বাস্থ্যকর হয় এবং কোনো ধরনের কোনো দূষণ না ঘটে বা না থাকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এবারের প্রশ্ন যে মৎস্য উৎপাদন চেইনে কারা কারা সম্পৃক্ত? এটি আমাদের মৎস্য উৎপাদন যে চেন রয়েছে বা উদ্যোক্তা চেন আমরা যেটি বলে থাকি, এই চেনে আমাদের একদম প্রথম থেকে যদি বলি তাহলে মৎস্য চাষী, এর সাথে যারা পোনা তৈরি করছেন তারা, এবং এখানে মৎস্য চাষে যে উপকরণগুলো লাগছে বিশেষ করে চুন, সার, খাদ্য এগুলো যারা সরবরাহ করছেন তারা এর সাথে যুক্ত আছেন। এবং এর সাথে যারা এটি মার্কেটিং এর সাথে বিশেষ করে পরিবহনে আড়তদার এবং এটিকে প্রসেস করার জন্য যারা প্রসেসররা রয়েছেন, এবং একটি পার্ট আছে যে অ্যাকোয়া মেডিসিন, অনেক সময় এটিও এখন চাষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো এটি যারা উৎপাদন করছেন এবং খাদ্য উৎপাদন যারা করছেন সকলেই আমাদের এই মৎস্য উদ্যোক্তা চেনের সাথে যুক্ত। আমরা আরেকটা জিনিস খুবই পরিলক্ষিত হয় যে প্রতিকূল অবস্থা যখন বন্যা হয় তখন কিন্তু এক প্রকার জাল বাজারে পাওয়া যায়, যেটি ওই যে মাছ মানে রক্ষা করার জন্য আর কি, বেশি পানি হলে। এটাও তারা চেইনের সাথে আছে। তাহলে জাল উৎপাদন করে বা বিক্রি করে, একদম যারা জাল, অবশ্যই একজন মৎস্য চাষী তার মাছ ধরতে হলে তার জালের প্রয়োজন। কাজে এই জাল বুননের সাথে যারা যুক্ত আছেন বা যে কারখানা এর সাথে যুক্ত আছে সকলেই আসলে কি মৎস্য উৎপাদন করতে গেলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জিনিসগুলোর প্রয়োজন হয় এবং এটিকে মার্কেটিং পর্যায়ে নিয়ে যেতে যারা কাজ করছেন সকলেই কিন্তু এই চেনের সাথে যুক্ত। আরেকটি বিষয় হলো যে চাষ প্রক্রিয়ায় যে গ্যাপ
জিএপি গ্যাপ এখানে এইভাবে লেখা আছে, যে গ্যাপ কি একটু এটি যদি বিস্তারিত বললেন। একটু ইন্টারেস্টিং প্রশ্নটা, এবং এটি আমি মনে করি যে আজকে যারা দর্শক শ্রোতাবিন্দু যারা রয়েছেন, যারা শুনছেন, তাদেরও এই জিনিসটি জানা খুব দরকার। জি, কারণ এই যে জিএপি, গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস, উত্তম মৎস্য চাষ যে অনুশীলন বা ব্যবস্থাপনা, এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যেমন আপনি জানেন যে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ, এবং আমরা শুধু দেশেই নয়, উদ্বৃত্ত যে মৎস্য এবং মৎস্যপণ্য আমরা কিন্তু এটি বিদেশে রপ্তানি করছি। আর এটির ক্ষেত্রে আপনি যে বিষয়টি বললেন যে এখন এই মাছকে আমরা যদি নিরাপদ পদ্ধতিতে আমরা উৎপাদন করতে চাই, তাহলে এই গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস এটি কিন্তু আমাদের অনুসরণ করতে হবে। এটি এমন কিছু নিয়মাবলী যে উপায়ে আপনার পুকুরের যেখানে মাছ চাষ করবেন সেটি সাইট সিলেকশন থেকে শুরু করে মাছের পোনা এবং এটিকে বড় করা এবং শেষ পর্যন্ত এটিকে খাবারের টেবিলে নিয়ে যাওয়া পর্যন্ত এখানে প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয়। তো এই সব কিছু মিলিয়েই কিন্তু গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস। এই যে আপনি গ্যাপ মানে গুড, যেটা মানে গুড প্র্যাকটিস, যেটা আমাদের যে এটার উদ্দেশ্যটা কি একটু যদি বলতেন। গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের মূল উদ্দেশ্য হলো যে আজকে যে টপিকটা আমরা নির্বাচন করেছি, যে আমার নিরাপদ মৎস্য উৎপাদন, তো এটি কিন্তু প্রথম উদ্দেশ্যই হলো যে আমরা যে মৎস্য এবং মৎস্য পণ্য যেটি আমরা উৎপাদন করব, আমার চাষি যে মাছ উৎপাদন করবে, এই উৎপাদিত পণ্য যেন দূষণমুক্ত থাকে এবং ভোক্তার জন্য যেন এটি স্বাস্থ্যকর হয়। ভোক্তা খেয়ে তার যে নির্ধারিত যে পুষ্টি পাওয়ার কথা সেটি যেন। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, কথা বলছিলাম মেহেদী হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। জি মামুন ভাই, জি জি আপনি প্রশ্নটি বলুন মামুন ভাই। হ্যাঁ, আমি মেহেদী হাসান মামুন, চট্টগ্রাম বন্দর থেকে। জি জি শুনছি। প্রশ্ন হচ্ছে, এই যে স্যার বলছেন যে নিরাপদ মৎস্য উৎপাদন, তো এটার ব্যাপারে আসলে উদ্যোক্তা তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা তৈরির জন্য জেলা মৎস্য অফিস কোন ধরনের মানে কি বলে উঠোন বৈঠক করে কিনা গ্রামে গিয়ে, কিংবা উদ্যোক্তাদের জন্য যারা নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য কোন ধরনের আর্থিক সহায়তা কিংবা ঋণ দান কর্মসূচি আছে কিনা? জি জি, আপনার চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। জি স্যার, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন যে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ইমরান আলী ইসলাম, সাধারণ সম্পাদক, মহান বন্ধু বেতার শ্রোতা ক্লাব, পূর্ব সিদ্ধপুর, আদর্শবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দিনাজপুর থেকে ফোন দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি করুন। আজকে কিসের কথা বলা আছে ভাই? হ্যাঁ, আমাদের আজকের বিষয় হলো নিরাপদ মৎস্য উৎপাদনে মৎস্য উদ্যোক্তাও আমাদের করণীয়। আমাদের এই বিষয়টির উপর আপনি প্রশ্ন করতে পারেন। নিরাপদ মৎস্য। আচ্ছা ঠিক আছে, তো প্রশ্ন করতে বললাম না, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনার মৎস্য উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমাদের মৎস্য অধিদপ্তর এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে শুধু মাছ উৎপাদনের ক্ষেত্রে নয়, এই উৎপাদিত পণ্য আপনার বিভিন্নভাবে এটিকে ব্যবহার করার জন্য আমরা যেমন এটিকে অনেকে আমরা খাচ্ছি, খাওয়া যেমন একটি বিষয় এবং নিরাপদ যেন হয়। এখানে খাবারের যে আইটেমটা আমরা কিন্তু মাছ থেকে অন্য পণ্য আমরা তৈরি করি, বা অনেক উদ্যোক্তা আছেন যে এটি তৈরি করছেন। যেমন মাছ দিয়ে আপনার অনেক ধরনের সস তৈরি করা যায়, ক্যান প্রোডাক্ট তৈরি করা যায়, অনেকে মাছ থেকেই আপনার সমস্যা তৈরি করছেন। তো এই ধরনের যে বিষয়গুলো আছে এবং মৎস্যের সাথে জড়িত যে বিজনেস আছে, এই বিজনেসটাকে দাঁড় করাতে মানে খাদ্য বহুমুখীকরণ। হ্যাঁ, এটি এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিজেকে যখন কেউ উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে যাবেন, প্রথমেই যে বিষয়টা প্রয়োজন হবে যে এই বিষয় সম্বন্ধে তার একটা সম্যক ধারণা থাকতে হবে। যে ধারণাগুলো আমরা মাঠ পর্যায়ে
খামারিদের আমরা দিয়ে থাকি। এর জন্য আমরা বিভিন্ন সময়ে সভা সেমিনার করি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে, এবং দেখা যায় যে আমরা বিভিন্নভাবে প্রশিক্ষিত করি মাঠ পর্যায়ে খামারিদের। অনেকে আছেন যে মাছের পোনা ব্যবসা করতে চান, এটা নিয়ে উনি কাজ করতে চান, তাহলে এই পোনাটাকে উনি কিভাবে পোনাটাকে নার্সিং করবেন, কিভাবে এটি পরিবহন করবেন এবং কোন কোন জায়গায় তার ক্ষেত্র তৈরি হবে, এই বিষয়ে কিন্তু বিশদ আলোচনার প্রয়োজন হয়। যে আলোচনাগুলো আমরা বিভিন্ন সভা সেমিনার ওয়ার্কশপে এগুলোতে আমরা করে থাকি। এবং আজকেও যে প্রোগ্রামটি হচ্ছে, আমি আশা করি যে শ্রোতাবৃন্দ যারা শুনতে পাচ্ছেন তারা কিন্তু এখান থেকেও তারা জ্ঞান লাভ করতে পারবেন। তার মানে আমাদের এই কার্যক্রম কিন্তু সবসময় আমাদের চলমান আছে। এখন বিষয় হলো যে যারা যে বিষয়ে উদ্যোক্তা হতে চান তাদেরকে কিন্তু বসে থাকলে হবে না, তাদেরকে মৎস্য অফিস পর্যন্ত আসতে হবে। মৎস্য অফিসে এসে, আমাদের প্রতিটি উপজেলাতে আমাদের মৎস্য অফিস আছে, সে অফিসে এসে তার চাওয়াটা তাকে বলতে হবে এবং তার সে আসলে কোন বিষয়ে সে আগ্রহী, কোন কাজটা করতে সে আগ্রহী, এইটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় যে আমরা তাকে সুপরামর্শ দিতে পারবো এবং এটার জন্য তার কি কি করণীয় আছে সে বিষয়গুলো আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের একজন প্রিয় শ্রোতা মেহেদী হাসান মাসুদ ভাই, আপনি মামুন ভাই, সরি মেহেদী হাসান মামুন ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো সে সাথে আমাদের আজকের সম্মানিত অতিথির সাথে আমি একটু তাল মিলিয়ে কথা বলতে চাই। সেটি হলো আমাদের কৃষি ডিপার্টমেন্টে, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা যে কৃষকদেরকে নিয়ে বিভিন্ন সময় উঠান বৈঠক করেন, তা আমার মনে হয় যদি আপনারা উপসহকারী কৃষি অফিসারদের সাথে একটু যোগাযোগ রাখতে পারেন, আশা করি আপনারা এই কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ আপনারা তাদের কাছ থেকে পাবেন। তো আপনাকে আমাদের অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমার এবারের প্রশ্ন আপনার কাছে যে মৎস্য খামারের অনুসরণীয় প্রধান প্রধান গুড একুয়া প্র্যাকটিসগুলি, এগুলি কি কি যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে মৎস্য খামারের সাথে সম্পর্কযুক্ত যে গুড প্র্যাকটিসগুলো, যে প্র্যাকটিসগুলো করলে নিরাপদ মাছ উৎপাদন হবে, সেটি শুরু কিন্তু আপনার মাছ চাষের স্থান নির্বাচন থেকেই। বিশেষ করে একজন মৎস্য চাষী বা খামারি সে যদি নতুনভাবে তার স্থান নির্বাচন করতে চায়, তাহলে প্রথমে চিন্তা করতে হবে আমার খামারটা এমন জায়গাতে হওয়া উচিত যেখানে সরাসরি বাহিরের কোনো পানি অথবা বর্জ্য এগুলো যাতে সরাসরি কানেক্টেড না থাকে, অথবা যে পুকুরে বা খামারে উনি মাছ চাষ করবেন অথবা চিংড়ি চাষ করবেন সেই খামারে বাহির থেকে যাতে ওখানে ব্যবহৃত যে পানি, সে পানি দূষণের কোনো বিষয় না ঘটে। এখানে আরো চিন্তা করতে হবে যে বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই, তুলনামূলকভাবে উঁচু স্থান, এরকম স্থান নির্বাচন করতে হবে। তারপরে যেটা আসবে যে উনি যে পানি ব্যবহার করবেন এই পানিটা হতে হবে মানসম্মত পানি, এবং গুণগত মানসম্পন্ন যে পানির আপনার মাছ চাষের জন্য উপযোগী হবে। এবং এই পানি মাছ চাষের পূর্বেও এটিকে অনেকটাই আপনার পানিটাকে প্রস্তুত করে নিতে হয়, যেটি আমরা বলি যে পুকুর প্রস্তুতির অংশ হিসেবে। তো এরপরে কিন্তু আবার বাহিরের কোনো পানির যাতে কোনো কানেকশন বা বাইরে থেকে খালবিল বা এমন যাতে না হয় যে পাশে কোনো গৃহপালিত পশু, গরু, ছাগল এগুলো রয়েছে যাদের মলমূত্রগুলো কোনোভাবে পানির সাথে মিশে গড়ে আবার সে পুকুরে আসতে পারে, এরকম আসা যাবে না। তার পরবর্তীতে যেটি আসবে যে আপনি পুকুরে মাছ চাষের জন্য যে পোনা আপনি ব্যবহার করবেন, এই পোনা অবশ্যই সুস্থ সবল গুণগত মানসম্পন্ন পোনা হতে হবে, যাতে কোনো ক্রমেই এই পোনা রোগাক্রান্ত না হয়। যদি রোগাক্রান্ত হলে কিন্তু আপনার নিরাপদ মাছ উৎপাদনের যে শুরুটা যেটা হওয়ার কথা, সেখানে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মাছ আপনি পুকুরে পোনা ছাড়ার পরে যে বিষয়টা আসবে যে আপনি যে খাদ্য ব্যবহার করবেন, যে খাদ্য মাছকে খাওয়াচ্ছেন সেই খাদ্য নিরাপদ কিনা, আপনি নিরাপদ এবং পুষ্টি সম্পন্ন এবং নির্ভরযোগ্য উৎস থেকে আপনার মাছের খাদ্য ক্রয় করে আপনার পুকুরে সরবরাহ করতে হবে। তো এই ধরনের আরো আনুষঙ্গিক অনেক বিষয়াদি আছে একটি খামার পরিচালনার ক্ষেত্রে। এই প্রত্যেকটা স্টেপেই কিন্তু তাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। যদি না রাখা হয় তাহলে যে কোনো সময়ে এই মাছ কিন্তু আপনার
দূষিত হতে পারে। হ্যাঁ। তো এই যে সম্ভাবনাময় যে বিষয়গুলো আমি বললাম, বিশেষ করে যদি আমি মৎস্য খাদ্যের কথা বলে থাকি, তাহলে মৎস্য খাদ্য আমি যে চেন থেকে আমার এখানে সরবরাহ হচ্ছে, একজন খামারি হিসেবে এই মৎস্য খাদ্যটা আমি সঠিকভাবে সংরক্ষণ করছি কিনা এটি গুরুত্বপূর্ণ। আমি যে খাবার মাছকে খাওয়াবো সেটির নির্ধারিত একটি মেয়াদ আছে, এবং সে মেয়াদ উত্তীর্ণ যদি কোনো খাবার যদি ব্যবহার করি সেটিও কিন্তু সমস্যাপূর্ণ এবং সেটির জন্য সমস্যা তৈরি হতে পারে। তো এগুলো সবগুলোই এই সুন্দর সুন্দর যে নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে চলাটাই হচ্ছে, এগুলো হলো গুড প্র্যাকটিস। এই প্র্যাকটিসগুলো পর্যায়ক্রমে কালক্রমে একজন খামারিকে তার আত্মস্থ করতে হবে এবং মাছ চাষের, মাছ উৎপাদনের প্রতিটি পর্যায়ে তার এর ব্যবহারগুলো করতে হবে। জি, ধন্যবাদ। এবার আপনার কাছে জানবো যে মৎস্য খাদ্য উৎপাদনকারীর জন্য গুড একুয়া প্র্যাকটিসগুলি কি কি হতে পারে? মৎস্য খাদ্য উৎপাদনকারী যারা, মৎস্য উৎপাদন মানে খাদ্য উৎপাদন যে করবে, রাইট, একজন খাদ্য উৎপাদনকারী, আমি যদি বলি ফিড মিলার, যারা ফিড মিল রয়েছে, যারা কারখানাতে খাদ্য তৈরি করছেন, তাদের ক্ষেত্রে প্রথম যে জিনিসটি সেটি হলো যে সরকার মৎস্য খাদ্য বিধিমালা একটি করেছেন, সেটি হলো যে মৎস্য খাদ্য বিধিমালা 2024। এই 24 অনুসরণ করতে হবে একজন খাদ্য উৎপাদনকারীকে, কারণ এখানে তার কারখানা কিভাবে পরিচালনা করতে হবে এবং একজন ফিড মিলার উনি কি ধরনের খাবার তৈরি করতে চান। এখানে অনেক প্রজাতির মাছ আছে এবং এক একটি মাছের ক্ষেত্রে তার খাবারটা, কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে খাবারের পুষ্টিমান একরকম। কেউ যদি মনে করে যে আমি ক্যাটফিশ জাতীয় মাছের খাবার আমি তৈরি করব, তার পুষ্টিমান একরকম। তো এই পুষ্টিগুণ কোন কোন মাছের ক্ষেত্রে তার পুষ্টিগুণ কেমন হবে, এই সবগুলো কিন্তু আমাদের খাদ্য বিধিমালায় বলা আছে। একজন খাদ্য উৎপাদনকারীকে এটি অনুসরণ করতে হবে। এর পাশাপাশি মৎস্য খাদ্য উৎপাদনের সাথে যে কাঁচামাল আছে, বিশেষ করে যে খাদ্য উপকরণ, যেটি দেশের মধ্যে কিছু পাওয়া যায়, অনেক আছে যেগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়, এইগুলো নিশ্চিত করতে হবে যে এই খাদ্য উপকরণ কোনোভাবে দূষণযুক্ত নয়, অথবা এখানে অনাকাঙ্ক্ষিত এমন কোনো রাসায়নিক দ্রব্যাদি অথবা অ্যান্টিবায়োটিক অথবা ভারী ধাতু এগুলোর উপস্থিতি কোনো ক্রমে যাতে সেই উপকরণগুলোতে না থাকে, এটির জন্য ল্যাবরেটরিতে পরীক্ষার ব্যবস্থা আছে, এবং খাদ্য উৎপাদন কারখানাতেও ল্যাবরেটরি আছে। তারাও প্রতিটি লটে খাবার তৈরির আগে এই কাঁচামালের যেটি ব্যবহার করা হবে এটির নিরাপদতা তাদেরকে নিশ্চিত করতে হবে। ওখান থেকে যে স্যাম্পল সংগ্রহ করে আর কি। এবং পরিশেষে যেটি হবে যে খাদ্য উৎপাদনের পরে খাদ্যটা যে সরবরাহ করা হচ্ছে এবং এই খাদ্য আপনার ফিড, বিশেষ করে ডিপোতে, বিভিন্ন জায়গায় ডিপো আছে, ডিপোতে এসে সেখানে কিছুদিন সংরক্ষণ করা হচ্ছে। আবার কিছু ক্ষেত্রে যারা পাইকারি বিক্রেতা আছেন অথবা খুচরা বিক্রেতা, তারাও এটি সংরক্ষণ করছেন। প্রতিটি ক্ষেত্রে সংরক্ষণের জন্য বিশেষ করে এটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি গুদাম ঘরে সংরক্ষণ করতে হবে, এবং যে গুদাম ঘর হবে সেটি যেন পাটাতন থাকে। সরাসরি যদি ফ্লোরের টাচে থাকে তাহলে কিন্তু যে ময়েশ্চার অ্যাবজর্ব করার একটা সুযোগ তৈরি হবে। যদি ময়েশ্চার অ্যাবজর্ব করার সুযোগ তৈরি হয় তাহলে আর্দ্রতার পরিমাণ বাড়বে, সেখানে ছত্রাক, ফাঙ্গাস সেগুলো জন্মানোর সুযোগ থাকবে। কাজেই শুষ্ক এবং সুন্দর যে গুদামজাত যে কক্ষ থাকবে সেখানে রাখবেন এবং একটি পাটাতনের উপরে রাখতে হবে। সর্বোপরি এই ধরনের খাবার যখন ব্যবহার করতে যাবেন, আমি আগেও বলেছি যে এটির যে বিশেষ করে এর মেয়াদ উত্তীর্ণের বিষয়টা, কারণ একটি কোম্পানি থেকে যখন খাবার তৈরি করা হয় এর মেয়াদ ম্যাক্সিমাম 4 থেকে 5 মাস পর্যন্ত। তো এই সময়ের মধ্যে সেটি ব্যবহার হচ্ছে কিনা এইগুলো কিন্তু একজন খাদ্য উৎপাদনকারীকে সতর্ক থাকতে হবে, এবং খাদ্য যিনি ব্যবহার করছেন, ব্যবহারকারী বিশেষ করে মৎস্য খামারি ভাইরা, তাদেরকেও এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে তারই লাভের জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে গ্যাপ, যে উত্তম কৃষি চর্চা বা উত্তম মাছ উৎপাদন চর্চা আমরা যেভাবেই বুঝি না কেন, পুরোটা বিষয় আসলে আমাদের জন্য একটা মানে আশার বাণী। কারণ উত্তম কৃষি চর্চার যে গ্যাপ সার্টিফিকেট যে কৃষক পাবে, ওনার মানে পণ্য সারা পৃথিবীতেই খুব গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের
যে সুপার শপ বলা হয় বা ভিআইপি যে মার্কেটগুলিতে খুব সহজে বিক্রি হবে। কিন্তু এক্ষেত্রে আমার একটা জানার বিষয় যে এই উত্তম কৃষি চর্চা অনুসরণ করার ক্ষেত্রে কৃষকের কি উৎপাদন খরচ বেশি পড়বে কিনা? উৎপাদন খরচ বেশি পড়বে বলতে আমার মনে হয় যে বিষয়টা এরকম না। কিছু কিছু জায়গা আছে যে তার প্রত্যেকটা উৎপাদনের যে ধাপগুলো আছে এই ধাপগুলোতে ওনার সতর্কতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং ওনাকে সচেতন ভেবেই ওনার প্রতিটি স্টেপ, উৎপাদনের প্রতিটি স্টেপ কাভারেজ দিতে হবে। কারণ কোনোভাবে এই প্রক্রিয়াতে যদি এমনও হয় যে খরচ কিছুটা যদি বাড়েও, তাহলে কিন্তু তার উৎপাদিত যে পণ্য, সে যখন ঘোষণা করতে পারছে যে আমার উৎপাদিত পণ্য নিরাপদ পণ্য, তখন কিন্তু এটার চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে তার দামও কিন্তু বাড়বে। এবং আপনি যে কথাটি বললেন যে আজকের আমরা যে মৎস্য যে উৎপাদিত হচ্ছে, আমাদের দেশে যে মৎস্য উৎপাদিত হচ্ছে, এর অনেকগুলো মৎস্য ও মৎস্যজাত পণ্য, চিংড়ির, বিশেষ করে চিংড়ির ক্ষেত্রে, এবং উন্মুক্ত জলাশয় থেকে যেগুলো প্রাকৃতিক জলাশয় থেকে আহরণ করা হচ্ছে, এগুলো সরাসরি কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এক্সপোর্ট হচ্ছে, বিশেষ করে ইউরোপের কান্ট্রিগুলোতে এবং এশিয়ার বিশেষ করে যে দেশগুলোতে বাঙালিরা বেশি বসবাস করে, এই দেশগুলোতে কিন্তু এই মাছের চাহিদা রয়েছে। তো এই মাছগুলো আমাদের দেশ থেকে যখন আমরা রপ্তানি প্রক্রিয়ায় নিতে চাইব, তখন কিন্তু প্রথমে যে জিনিসটি দরকার যে আমার এই পণ্য যে একটি নিরাপদ পণ্য, এটির কিন্তু প্রত্যয়ন সবাইকে দিতে হবে, উৎপাদনকারী থেকে এটি প্রসেসর পর্যন্ত সকলকেই। বিশেষ করে একজন চাষি, তাকে প্রত্যয়ন করতে হবে যে হ্যাঁ আমার উৎপাদিত মাছ নিরাপদ, স্বাস্থ্যসম্মত। এটি করতে হলে এর সাথে উৎপাদনের সাথে জড়িত যারা আছেন, বিশেষ করে যে বিশেষ করে মৎস্য খাদ্য যেমন ব্যবহার হচ্ছে, পোনা ব্যবহার হচ্ছে, প্রত্যেকটা স্টেজেরই ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। এই ডকুমেন্টই প্রমাণ করতে হবে যে আপনার এই পণ্যটি নিরাপদ। হেসারির ওনারদের জন্য গুড প্র্যাকটিস কি কি? এটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মৎস্য উৎপাদনের মূল, আমরা যদি মূল কয়েকটি পয়েন্ট বলি, তার মধ্যে একটি হচ্ছে যে মাছের পোনা, মাছের খাদ্য এবং ব্যবস্থাপনা যে বিষয়গুলো আছে। তো সেক্ষেত্রে একজন হ্যাচারি, বিশেষ করে যিনি আমাদের বাংলাদেশে বিশেষ করে মৎস্য বীজ উৎপাদন খামার, সরকারি খামার রয়েছে এবং পাশাপাশি প্রাইভেট হ্যাচারি রয়েছে যেখান থেকে মাছের পোনা উৎপাদন হচ্ছে। তো বাংলাদেশ সরকার যেটি করেছেন যে আমাদের মৎস্য হ্যাচারি বিধিমালা আছে, যেমন মৎস্য খাদ্যের বিধিমালা আছে, মৎস্য হ্যাচারি বিধিমালা 2011, সেখানে প্রতিটি হ্যাচারি এটি কোন প্রজাতির মাছের জন্য হ্যাচারি হবে এবং তার কি কি নিয়ম অনুসরণ করতে হবে, সেগুলো কিন্তু সেখানে খুব সুস্পষ্টভাবে বলা আছে এবং সেটি মেনেই তাদেরকে চলতে হবে। তাহলে প্রথম কাজটি হবে একজন হ্যাচারি ওনারের এই খাদ্য বিধিমালাটা সম্পূর্ণ তার বুঝে নেয়া বা নিজে এটি বুঝে এটিকে সামনে রেখে তার কার্যক্রম পরিচালনা করা। তো এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আসে সেটি হলো যে মাছের পোনা উৎপাদন করতে হলে যে ব্রুড মাছ ব্যবহার করা হবে, সেই ব্রুড মাছের উৎসটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আমরা সাধারণত ব্রুড মাছগুলো প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করতে আমরা বলি, বা আমাদের যে সরকারি হ্যাচারিগুলো রয়েছে সেগুলোতে আমরা ব্যবহার করি। যেমন আমাদের প্রাকৃতিক হালদা নদীর ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে আপনারা জানেন যে রুই জাতীয় মাছের একটি বড় আবাসস্থল এখানে, এবং এখান থেকে উৎপাদিত পোনা বাংলাদেশের বিভিন্ন হ্যাচারিতে তারা এই পোনা লালন পালন করেই এটিকেই ব্রুড হিসেবে তারা অনেক সময় চালাচ্ছেন। অনেক সময় যমুনা নদী থেকেও সংগ্রহ করা হয়। তো বিভিন্ন নদী এবং প্রাকৃতিক জলাশয় থেকে ব্রুড মাছ সংগ্রহ করতে হবে এবং এই ব্রুড মাছ থেকে উৎপাদিত যে পোনা হবে, এই পোনা হবে অত্যন্ত সবল এবং নীরোগ এবং যেটি দ্রুত বর্ধনশীল একটি পোনা তৈরি হবে এখান থেকে। এটি খুব গুরুত্বপূর্ণ এবং কোনোভাবেই আমাদের যেটি বলা আছে যে সংকরায়ন অথবা ইনব্রিডিং যে বিষয়গুলো, আন্তঃপ্রজনন, এটি কখনোই করানো যাবে না। বিশেষ করে হ্যাচারিগুলোতে যে
আন্তঃপ্রজনন বলতে সাধারণত আমাদের খামারি ভাইরা অনেকে হয়তো বিষয়গুলো একটু কম বুঝতে পারেন, যারা একটু এই বিষয়ে যাদের দক্ষতা কম আছে। মূল কথা হলো যে বাবা মা থেকে যে সন্তানাদি বা যে পোনা তৈরি হলো, এই নিকট আত্মীয়ের মধ্যে যদি আবার যদি প্রজনন করানো হয়, তাহলে এটি হলো আন্তঃপ্রজনন। এবং আন্তঃপ্রজনন হলে খুব বড় সমস্যা সেটি হলো যে এই পোনাটা মানসম্মত হয় না, এর গুণগত মান সঠিকভাবে পাওয়া যায় না। এবং আমাদের ক্ষেত্রে যেটি হয় যে পরিমাণ খাবার খাইয়ে এই মাছগুলো বড় হওয়ার কথা দ্রুত বর্ধনশীল হয় না। তো এই বিষয়গুলো একজন হ্যাসারি ওনারকে তার মৎস্য হ্যাসারি পরিচালনার ক্ষেত্রে এই যে বিষয়গুলো প্রতিপালন করতে হবে, এবং যে বিষয়গুলো আলোচনা হলো এই প্র্যাকটিসগুলো তাদেরকে নিয়মিত করতে হবে। তাহলে কিন্তু আমরা মাছ উৎপাদনের ক্ষেত্রে প্রথম যে শর্ত আমরা বললাম যে মাছের পোনা, গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন করা সম্ভব হবে। ধন্যবাদ। নিরাপদ মৎস্য উৎপাদনে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, এই বিষয়ে যদি একটু বলতেন। নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে সরকার বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর যে ইউনিট রয়েছে প্রতিটি জেলা, বিভাগ, জেলা এবং উপজেলাতে আমাদের মৎস্য দপ্তরের প্রতিটি ইউনিট আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কারণ হচ্ছে যে নিরাপদ মাছ উৎপাদনের ক্ষেত্রে প্রথম যে আমি বললাম আজকে আমাদের যে টপিক ছিল যে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদেরকে সম্যক ধারণা দেয়া, তাদের প্রশিক্ষণ দেয়া এবং যার যেখানে যতটুক সাপোর্ট লাগে এবং বিশেষ করে টেকনিক্যাল সাপোর্টগুলো যেগুলো মৎস্য অধিদপ্তর থেকে আমরা এগুলো দিচ্ছি। এবং আপনি জেনে খুশি হবেন যে সরকার অনেকগুলো প্রকল্প রয়েছে মৎস্য অধিদপ্তরের, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো, খুব সংক্ষেপে যদি এটির নাম বলি তাহলে যে খামারের মৎস্য বীজ উৎপাদন খামারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পটিও কিন্তু খুব ভালো কাজ করে যাচ্ছে আমাদের বিশেষ করে মাছের পোনা উৎপাদনের ক্ষেত্রে অবকাঠামোগত যে হ্যাচারি উন্নয়নের যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে। কাজেই আমরা মৎস্য অধিদপ্তর প্রতিটি মুহূর্ত প্রতিটি স্টেপে আমরা যে মাছের উৎপাদন আমরা করছি এবং চাষিরা যে উৎপাদন করছেন এই প্রতিটি ক্ষেত্রেই আমরা কিন্তু চাষিদেরকে অনুপ্রাণিত করছি, নির্দেশনা দিচ্ছি, তাদের পাশে থাকছি যাতে নিরাপদ মৎস্য উৎপাদন হয়। আমাদের মূল লক্ষ্য হলো এই নিরাপদ উৎপাদিত মৎস্য যেটি প্রাণীজ আমিষের প্রধান উৎস আমাদের জনগণের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এটি যেন সকলেই সেই নিরাপদ প্রোটিন সেটি যেন পেতে পারেন, সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই আপনাদের দপ্তর থেকে এই যে আপনি গ্যাফের বিষয়ে যে বললেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগবে যে আসলে গ্যাফ পদ্ধতিতে মাছ উৎপাদন করলে আমাদের সকলের জন্য ভালো, যা উৎপাদনকারী এবং ভোক্তা, বিশেষ করে স্বাস্থ্যের বিষয়কে আমরা যদি চিন্তা করি তাহলে গ্যাপটা আমি মনে করি এই এখনকার জন্য সময় উপযোগী একটা কাজ। তো এই গ্যাপের উপরে বা উত্তম মাছ উৎপাদন চর্চার উপরে আপনাদের দপ্তর থেকে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে কি? অবশ্যই আছে। যদি কোনো প্রিয় মৎস্য চাষী ভাইদের জন্য এই মেসেজ, যদি কেউ আগ্রহী হন যে আমার এই বিষয়ে প্রশিক্ষণের প্রয়োজন আছে, তাহলে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিসে আপনারা যোগাযোগ করবেন এবং আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সেখানে আপনারা দিয়ে আসবেন। তাহলে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা যখন কোনো প্রশিক্ষণের আয়োজন করবে তখন অবশ্যই আপনাকে সেই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এটির জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আর এই যে আমরা জানি যে একটা ফসলের নতুন যখন জাত আসে তখন এটার প্রদর্শনী করা হয়, আমরা দেখি বিভিন্ন রাস্তার পাশে সাইনবোর্ড দেওয়া থাকে, বিশেষ করে ফসলের ক্ষেত্রে। এই মৎস্য চাষের ক্ষেত্রে এরকম নতুন যখন কোনো প্রযুক্তি আসে আপনারা এরকম প্রদর্শনী দেন কিনা? হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও আছে, মৎস্য অধিদপ্তরে আমাদেরও মৎস্য প্রদর্শনী আছে এবং এটি আমরা প্রতিটি উপজেলায় একটি দুইটি প্রদর্শনী আমরা প্রতি বছরই দিয়ে যাচ্ছি, যাতে অন্যান্য চাষিরা এই প্রদর্শনী থেকে ভালো ফলাফল দেখে তারা প্রযুক্তি শিখে যাতে নিজেরা চাষ করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন বাংলাদেশ বেতার। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম এতক্ষণ কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান। আমরা আজ এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
কিছুক্ষণের মধ্যেই বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।